বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সফর শেষ হচ্ছে। শেষ দিনে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে প্রথম দিনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে বিধ্বস্ত বিব্রত চেহারায় বেরিয়ে এসে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ভারত চীন করিডর, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, আঞ্চলিক নিরাপত্তা কোনো বিষয়েই তার সঙ্গে সার্জিও গোরের কোনো আলাপ হয়নি। কিন্তু সার্জিও গোর তার পরের দিন সকল রকম কূটনৈতিক আচার আচরণ প্রথা এক রকমের ভঙ্গ করে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন এবং সে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। মানে সার্জিও গোরের সফরটা শেষ পর্যন্ত কেমন হলো, কিভাবে একে দেখা যায়, এবং সার্জিও গোর মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প এ সফরের মাধ্যমে তারেক রহমান সরকারকে কি বার্তা পাঠালেন, এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মানে সার্জিও গোরের এই সফরটা যে বেশ আলোড়ন তোলা হবে সেটা বোঝা যাচ্ছিল। মানে তারেক রহমান চীন গেলেন আর তার পরপরই তার এই সফরের ঘোষণা, কাজেই এবং সার্জিও গোরের দায়িত্বটাও যেমন বিশেষ দূত হিসেবে তিনি আসলে বিশেষ বার্তা বহন করেই আসেন। অথচ পররাষ্ট্রমন্ত্রী তো বলেছিলেনই প্রেস ব্রিফিংয়ে বিশেষ কোনো বিষয়ে আলাপই হয় নাই। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক, দুদেশের বাণিজ্য, এসব বিষয়ে আলোচনা হয়েছে বলা হচ্ছে। মানে ঠিক কি বার্তা নিয়ে সার্জিও গোর এলেন এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকটা, সেটা তো ভোলা যাচ্ছে না আসলে। একজন রাষ্ট্রদূতের সঙ্গে কি বৈঠক থাকতে পারে ঢাকায় এসে? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনার সঙ্গে কথোপকথনে আমরা প্রায় 2 সপ্তাহ আগে যখন বলেছিলাম যে সার্জিও গোরের সাথে ঢাকায় দীনেশ ত্রিবেদীর বৈঠক হবে, তখন তো অনেকেই ভেবেছিলেন আমরা বুঝি গুজব ছড়াচ্ছি। গুজব তো আমরা ছড়াই না, আমরা আগে তথ্য জানতে পারি। তো 30 জুলাই আমাদের প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সার্জিও গোরের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সার্জিও গোরের সঙ্গে আরো 3 জন ছিলেন, মার্কিন রাষ্ট্রদূত ছাড়াও আরো 3 জন। কিন্তু দুজনই হলেন সার্জিও গোরের বিশেষ উপদেষ্টা, সিনিয়র উপদেষ্টা, এবং একজন তিনি ছিলেন সিকিউরিটি অফিসার, সরকারি নিরাপত্তা কর্মকর্তা। এরপর বৈঠকের পর যখন প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাংবাদিকদের সামনে আসলেন, লন্ডনে সেই লোকটাকে নিয়ে, যেটা প্রধানমন্ত্রীর পারিষদের গোপাল ভাঁড়, যে সারাক্ষণ তাদের হাসে, হুমায়ুন কবির। তো ওনার চেহারা দেখে আমরা তো সাংবাদিকরা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝি কি হয়েছে। তো সেই বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছিল যে তিনি এইমাত্র একটা মল্ল যুদ্ধ করে, যুদ্ধ উনি করেননি, উনি আছাড় খেয়ে এসেছেন অনেকগুলো। এবং তারপর আমরা দেখলাম যে নৈশ ভোজটা বাতিল হয়ে গেল। সার্জিও গোর 30 জুলাই রাতেই, গভীর রাতে, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করলেন, জাতীয় পার্টি নেতাদের সঙ্গে বৈঠক করলেন, এবং সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়, যে তিনি কিন্তু এনসিপির সঙ্গে কোনো বৈঠক করলেন না, যে এনসিপি কে মনে করা হয় আমেরিকার ব্রেইন চাইল্ড। এরপর আপনি দেখেছেন মানে আজকে, আপনি এই যে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের কথা বলছেন, সে খবর তো বেরিয়ে আসেনি। মানে আপনি বলছেন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হয়েছে সার্জিও গোরের, মানে এনসিপির সঙ্গে বৈঠক করেন নাই তাতে কিন্তু অবাক হওয়ার কিছু নাই, কারণ পল কাপুরও তো এসে বাতিল করেছিলেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক। সার্জিও গোর জামায়াতে ইসলামী বিএনপি এদের সঙ্গে বৈঠক করেন নাই? মানে আমরা যে বৈঠক হতো আমরা জানতাম, বৈঠক হয় নাই। বিএনপি বা জামাতের সঙ্গেও কোনো বৈঠক হয়নি, আর বৈঠক করার কোনো কারণও নাই, কারণ বিএনপি মানেই তো তারেক রহমান। আর এবার তো সাজিগুর এসছেন একটি অন্যরকম বিষয় দিয়ে। উনি তো রাগান্বিত। আপনার সঙ্গে যখন আমার কথা হয়েছিল আগে, বলেছিলাম
যে চীনের রাষ্ট্রদূত যে করিডোরের ঘোষণা দিয়েছেন হচ্ছে, ওয়াশিংটন বলবে হোয়াট ইজ হ্যাপেনিং, এক্স্যাক্টলি এটাই বলতে এসেছিলেন সার্জিও গোর। আজকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে ওনার 30 মিনিট বা একটু বেশি সময় বৈঠক হয়েছে, আপনি লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রীর হাতের কাছে একটি কাগজ ছিল। এই কাগজটা সার্জিও গোরি তাকে দিয়েছেন এবং এটা তালিকা, এবং সেই তালিকায় হলো কিছু, মানে আমি যদি একটু ভদ্র ভাষায় বলি তাহলে আবদার, আর যদি সঠিক ভাষায় বলি তাহলে নির্দেশ, যেগুলো পালন করতে হবে। এখন আমাদের প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আসলে খুবই দিকভ্রান্ত। কয়েকদিন আগে উনি যে বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্কের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে উনি বলেছেন যে উনি অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখবেন, স্ত্রী আর সতীনের মধ্যে এরকম কি একটা শব্দ উনি ব্যবহার করেছেন। তো মানে উনি কাকে স্ত্রী মনে করছেন আর কাকে সতীন, সেটা তো আমরা জানি না। আর উনার মগজে এই সতীন জাতীয় জিনিস ঘুরে কেন? এটা তো জামাতে ইসলামীর মোটামুটি এটা সিগনেচার আইটেম হয়ে গেছে। জামাতের অনেক লোক এখন দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী ইত্যাদি। তো এই যে প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি কূটনৈতিক শিষ্টাচার জানেন না। কূটনীতিতে এই ধরনের শব্দ ব্যবহার করা যায় না। তো উনি কেন শিষ্টাচার ভুলে গেছেন? উনি তো আসলে ডিপ্লোম্যাট নন। আমি বারবার বলেছি উনি কেরানি। তো এখন উনি আরো বেশি উদ্ভ্রান্ত হয়ে গেছেন, বিভ্রান্ত হয়ে গেছেন। আমেরিকার চাপ একদিকে, চীনের চাপ অন্যদিকে। সবচেয়ে শকিং যেটা, খলিলুর রহমান কিন্তু জানতেন যে সার্জিও গোর ঢাকায় এসে ভারতের হাই কমিশনার শ্রী দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকটা শুরু হয়েছে 31 জুলাই সকাল 9টায়, এবং বৈঠকের স্থায়িত্ব ছিল সোয়া 1 ঘন্টা, দীর্ঘ সোয়া 1 ঘন্টা। তার মানে ওই সময় তো নিশ্চয়ই ওনারা চা কফি খাননি, আলোচনা হয়েছে। তা আমরা সবাই জানি যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র এখন ক্রমশ এই বাংলাদেশের ক্ষেত্রে এক অক্ষে চলে এসছে। এখন দেখুন আরো কিছু আমাদের বাংলাদেশের জন্য কিছু অসম্মানজনক ঘটনা ঘটেছে। যে আপনার সঙ্গে এই আগের কথোপকথনে যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক আমি রহমানকে, যদি এই প্রসঙ্গটায় আসবো, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তবু ভারত যেতে হবে কিনা, কারণ এখন আবার মুখ খুলে সার্জিও গোর আসবার আগের দিনই তো দীনেশ ত্রিবেদীর সঙ্গে খলিলুর রহমানও দেখা করলেন, তখন থেকে ভারত সফর নিয়েও কথা বলছেন তারা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন। সার্জিও গোর তো বোধহয় থাকলেন ওয়েস্টিন হোটেলে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই এদের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হলো, সেটা গোপনে কি করে হলো এবং কার সঙ্গে তিনি বৈঠক করলেন? মানে সেসব কি জানতে পেরেছেন বা জানানোর কোনো সুযোগ আছে? আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে 30 মিনিটের বৈঠক, সার্জিও গোর ঢাকা পর্যন্ত এলেন। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলছেন মানে প্রায় কোনো বিষয়েই তাদের আলোচনা হয় নাই, একরকমের সৌজন্য সাক্ষাৎ। আর দীনেশ ত্রিবেদীর সঙ্গে সোয়া 1 ঘন্টার বৈঠক, ওই বৈঠক শেষে কিন্তু দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর দুজনই ভারতের সংবাদ মাধ্যমে অন্তত কথা বলেছেন, এবং তারা জানিয়েছেন যে তারা বাংলাদেশের নিরাপত্তা, আঞ্চলিক বাংলাদেশের উন্নয়ন আর আঞ্চলিক নিরাপত্তা নিয়ে কথা বলেছেন। এসব নিয়ে কথা বলতে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলতে ঢাকায় আসা কেন? নাকি এটা কোনো সরাসরি বার্তা? মানে এটা তো একরকমের অপমান। দেখুন, শ্রী দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোর ঢাকায় দেখা করেছেন একটি স্পষ্ট বার্তা দেওয়ার জন্য যে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের গভীরতাটা কতটুকু। আর প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যা বলেছেন যে সৌজন্য সাক্ষাৎ, তো ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সার্জিও গোর দিল্লি থেকে ঢাকায় চলে আসছেন। সৌজন্য সাক্ষাৎ তো এই প্রবাসী পররাষ্ট্রমন্ত্রীর সাথে আসিয়ানের বৈঠকেই দেখা হলো সার্জিও গোরের। আবার কেন সৌজন্য সাক্ষাৎ? ওনারা শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছেন। আমি যেটা বলতে চাচ্ছি যে ব্রিক্স সম্মেলনে যে আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে, আপনার সঙ্গে কথোপকথনে আমি তখন বলেছিলাম যে এটা, ভারত যেহেতু ব্রিক্স এর হোস্ট কান্ট্রি,
সেই হিসাবে তারা তারেক রহমানকে ইনভাইট করেছে, নরেন্দ্র মোদীর ইনভাইটেশন নয়। নরেন্দ্র মোদীর ইনভাইটেশন আগেরটা ছিল। এবার বাংলাদেশ বলছে নরেন্দ্র মোদীর ইনভাইটেশন, নরেন্দ্র মোদীর ইনভাইটেশন আরেকবার সাজিলে খাইব। এবার যদি নরেন্দ্র মোদী একটা ইনভাইটেশন কোন রকমে দিয়ে দেন, দেখবেন যে সবকিছু বাদ দিয়ে ওনারা এবার ছুটে যাবেন। কারণ ওনারা এবার বুঝে গেছেন যে ওনারা যে ভেবেছিলেন আমেরিকাকে খুশি রাখবো ভারত বাদ, তো এখন সেটা আর হচ্ছে না। দুই, আমি যে সাদা কাগজের তালিকার কথা বললাম, সেই সাদা কাগজের তালিকায় কি আছে আমরা তো জানি না। কিন্তু আপনি যদি ওই ভিডিওটা দেখে থাকেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সার্জিও গোরের যে কথাবার্তা, দুপাশে দুই দেশের প্রতিনিধিরা, সার্জিও গোরের প্রতিটি লোক কিন্তু খুব সিরিয়াস চেহারা নিয়ে আছে। অনেকটা ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদকারীরা যেরকম চেহারা নিয়ে থাকে একই রকম। এমনকি ব্রেন ক্রিস্টেনসনও হাসছিলেন না। এপাশে বাংলাদেশের প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর, শামা ওবায়দ, বাকি সবাই কিন্তু গম্ভীর। একমাত্র গোপাল ভাঁড়, হুমায়ুন কবির হাসছিল দাঁত বের করে। তো সে দাঁত বের করে হাসছিল কেন সেটা আমি জানি না, সে তো লন্ডনে ছিল, ইংরেজি তো নিশ্চয়ই জানে। কিন্তু তার হতে ধরে নিয়েছে যে এইভাবে দাঁত বের করে হাসলে মানুষ বুঝবে আমরা খুব ভালো আছি। কিন্তু মানুষ যে এরই মধ্যে বুঝে গেছে যে এইটা হলো তারেক রহমানের পরিষদের একটি গোপাল ভাঁড়। তো এদের সবার বডি ল্যাঙ্গুয়েজ খুব সিরিয়াস ছিল, সার্জিও গোরের বডি ল্যাঙ্গুয়েজও খুব সিরিয়াস ছিল, বাকি সবার। এবং বৈঠকের সময় তারেক রহমান ওনার ডান পাশ থেকে সে কাগজটা হাতে দিয়ে, সাদা কাগজটা উনি কিন্তু দেখিয়েছেন। এবং এটা দেখানোর মানে হলো আই উইল লুক ইনটু ইট, আমি এটা দেখবো। এখানে এটা বোঝার জন্য তার অনেক বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই। তো ওই কাগজে তো অবশ্যই কিছু ভয়ঙ্কর কিছু দাবি আছে। ভয়ঙ্কর দাবির মধ্যে তো একটা হতে পারে না, অবশ্যই আছে, যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, পরিবেশ সৃষ্টি করা, এটা অবশ্যই আছে। এটা আমি নিশ্চয়তা দিয়ে বলছি, ওটা আছে। আরো অনেক কিছু আছে। এখন ইনাদের আর খলিলুর রহমান সাহেবের ভাষায় যে স্ত্রী আর সতীন, এই সমস্ত ফাতরামো চলবে না, ফাজলামো চলবে না। আমেরিকার সঙ্গে সম্পর্ক করেছেন, আমেরিকার সঙ্গে চুক্তি করেছেন, আমেরিকা নিয়ে থাকতে হবে, কিনতে হবে, ওরা বিক্রি করবে, টাকা দিয়ে কিনবেন প্রচলিত বাজার মূল্যে কয়েক গুণ বেশি দামে। তাহলে আপনাকে ক্ষমতায় বসানোই হইতে এই কারণে। আর যদি ভাবেন যে না এটা আমি মানি না, তাহলে ক্ষমতা ছেড়ে দিতে হবে। চীনের কাছ থেকে, রাশিয়ার কাছ থেকে, এর কাছ থেকে, ওর কাছ থেকে টাকা নিবেন, এগুলো আর হবে না। দ্বিতীয় হলো, দেখুন, ওনারা খুব জজবায় পড়ে, আবেগে পড়ে, উন্মাদনায় পড়ে যে পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরায়েল ফিরিয়ে নিচ্ছেন কার জন্য? ইরানকে খুশি করার জন্য। এটা বোঝার জন্য বিশেষজ্ঞ করার দরকার নাই। এখন তো বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বে সামরিক জোটে, ইরান বিরোধী সামরিক জোটে যোগ দিয়েছে। আপনাকে আমি বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে বলবে। এটা কিন্তু সেই স্বীকৃতির রাস্তায় এবার হাঁটা শুরু হয়ে গেছে। এবং বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে, কোনো উপায় নেই, দিতেই হবে। সব মিলিয়ে আমাদের তারেক রহমান সাহেবের জন্য একটি অপ্রত্যাশিত সময় চলে এসছে। কারণ উনি যেটা চাইছিলেন না, যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক, সেটাই আসবে, কোনো উপায় নেই। হ্যাঁ, এবং আপনি যেটা চাইছিলেন চীনের কাছে যাবেন, এখানে ওখানে যাবেন, কোনো উপায় নেই। বিশ্ব ব্যাংক টাকা দিবে না, এশীয় উন্নয়ন ব্যাংকও টাকা দিবে না, আর আমেরিকা তো টাকা দেয়ই না। মানে আপনাকে তো ক্ষমতায় বসানো হচ্ছে, আপনি সে বসার খাজনা দিবেন না? খাজনা দিয়ে যেতে হবে। কারণ আপনি তো একটি স্বাধীন রাজনৈতিক দল না, যে আপনি নর্মাল পরিস্থিতিতে
নির্বাচন করে ক্ষমতায় আসছেন, আপনাকে একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হতো ক্ষমতায় আসার জন্য। আপনি এসছেন, আপনি ক্ষমতায় এসছেন, সো আপনি বলেন ইউ হ্যাভ এ ড্রিম, ইউ হ্যাভ এ প্ল্যান, সরি, আপনার একটি প্ল্যান আছে। আমেরিকানদের আরো বড় প্ল্যান আছে, আপনার প্ল্যান শোনার সময় আমেরিকানদের নাই। আপনাকে তো এরকম প্রকাশ্য বৈঠকে তালিকা ধরায় দিচ্ছে, আমরা তো দেখেছি ভিডিওতে। তো আপনার অবস্থাটা কতটুকু অসহায় যে আপনাকে তালিকা ধরিয়ে দেয়, আপনার কিন্তু এই যে ডিনার তারা ধমক খায় না। খাওয়া বা সবক দেওয়া মাত্র যে তারেক রহমান সরকারের পররাষ্ট্র নীতিও একদম পাল্টে যাচ্ছে, মানে সৌদি জোটে গিয়ে যোগ দেওয়া দিলেন তারা। পররাষ্ট্রমন্ত্রী খলিলুরের সঙ্গে সার্জিও গোরের বৈঠকের পরের দিনই তারপর যেটা বলছিলাম যে খলিলুর রহমান শেষ পর্যন্ত 1 মাসের বেশি সময় বাদে যে দীনেশ ত্রিবেদীকে দেখা দিতে পারলেন, সেটা সার্জিও গোর আসার ঠিক আগে ম্যানিলায় একবার বৈঠকের পর। এবং এই যে এখন ভারত সফরের কথা বলছেন, এমনকি একটা প্রপার আমন্ত্রণ পত্র ছাড়া, ওই আমন্ত্রণ পত্রে একবারও প্রধানমন্ত্রী পর্যন্ত লেখা হয় নাই তারেক রহমানকে, এরপরেও ভারত সফরে যাওয়ার কথা বিবেচনা করছেন। এই যে পরিস্থিতিটা তৈরি হলো, তাতে তো মনে হচ্ছে আমেরিকার ধমক খেলে সব কিছুই মেনে নিতে হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন যে কোনো রাখঢাক রাখবেন না, এই ধরনেরই আচরণ করবেন, দূত পাঠাবেন, তারা এসে রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন বেশি সময় প্রধানমন্ত্রীর চাইতেও। এসব যে করবেন, এটা আগে আন্দাজ করতে পারেন নাই কেন খলিলুর এবং তারেক রহমান? না, খলিলুর তো আমি আগেই বলেছি যে প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর তো এটা ক্যারানি, ও তো ডিপ্লোমেসির কিছু জানে না। ও আমেরিকার চাকর হিসেবে কাজ করছে। ও আন্দাজ করতে পারলে তো দীনেশ ত্রিবেদীর সঙ্গে আগেই দেখা করত। এবং আপনার এই অনুষ্ঠানে আজকে আমি এখন বলছি যে আপনি দেখবেন আগামী সপ্তাহে এই তারেক রহমান সাহেব দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করবেন, দীনেশ ত্রিবেদীকে নিয়ে গল্প করবেন, ডিনারও খাওয়াতে পারেন। কারণ এখন উনি বুঝে গেছেন বার্তাটা, মেসেজ ইজ লাউড এন্ড ক্লিয়ার। কিন্তু যত কিছুই হোক, এখন ওনাদের ভারতের দ্বারস্থ হওয়া ছাড়া কোনো উপায় নাই। এখন ওনাদের চীনের সঙ্গে প্রেম করার একদম সমস্ত চিন্তা বাদ দিতে হবে, এবং তার ফলে চীন ক্ষেপবে, তাতেও কিছু আসে যায় না। আপনারা ভেবেছিলেন যে ওই আবার খলিলের ভাষায় স্ত্রী আর সতীন, মানে আমেরিকা আর চীন, এই সমস্ত ফাজলামো আমেরিকার সাথে চলে না, এই সমস্ত ফাজলামো ভারতের সাথেও চলে না। কাজেই বিএনপি সরকার এখন আমেরিকা যা চাইবে তাই করতে হবে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, অবশ্যই দিতে হবে, এবং দিবে, এবং যা যা বলবে তাই করতে হবে। করলে তারপর একটি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিস্থিতির মাধ্যমে একটি নির্বাচন দিতে হবে। এর বাইরে কোনো উপায় নেই। যারা স্বপ্ন দেখছেন বিএনপির বাইরে কিছু দল, যে আমরা ওরা 10 বছর ক্ষমতা থাকবে, 5 বছর, ওই সমস্ত স্বপ্নের দিন শেষ। এখন পুরন পাশার ডানটা উল্টে গেছে, অথবা এবার ট্রাম্প প্রশাসন তাদের আসল চেহারা দেখাচ্ছে। এই আসল চেহারা দেখতে থাকুন, আগামীতে অনেক কিছুই পরিষ্কার হবে। তারেক রহমান সাহেবের হাতে এখন কোনো অপশনস নেই, বড় বড় কথা বলার কোনো অপশনস নেই, কারণ দেশে টাকা নেই। আর এই প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলকে যতক্ষণ বাদ না দিবে, ততক্ষণ তারেক রহমান সাহেবের বিপদ আরো বাড়বে। আর ওই গোপাল ভাটটাকে, যেটাকে লন্ডন থেকে নিয়ে আসছে হয়তো খাসে, এই সমস্ত লোকজন বাদ না দিলে, তারেক রহমান সাহেবের ফরেন পলিসি ক্লিয়ার না করলে, ওনার তো ফরেন পলিসি নেই, আমি আপনাকে একাধিকবার বলেছি, ঠিক করতে হবে। পররাষ্ট্রনীতি ঠিক করতে হবে, রাজনীতি ঠিক করতে হবে, আওয়ামী লীগকে আসতে দিতে হবে, আওয়ামী লীগের সঙ্গে মিলে রাজনীতি করতে হবে। আপনি পৃথিবীর একমাত্র ক্ষমতাবান শাসক নন যে আপনি যা চাইবেন তাই করবেন। আপনি আমেরিকার কাছে দাসখত দিয়ে ক্ষমতায় এসেছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। কাজেই যাদের কাছে দাসখত দিয়ে এসেছেন, তারাই চায় না আওয়ামী লীগ রাজনীতিতে না আসুক। আপনি কি করবেন?
কিন্তু এই যে পরিস্থিতিটা তৈরি হলো এবং যে ব্যবহার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত করছে, মানে ভারত তো চরম উচ্ছ্বাস দেখাচ্ছিল যখন তারেক রহমান দেশে ফিরেছেন। তার মায়ের মৃত্যুতে যে ধরনের শোক, গভীর শোক ভারত দেখালো, যে ধরনের জেস্চার দেখালো, পররাষ্ট্রমন্ত্রী নিজে চলে এলেন। আহ, এরপর প্রধানমন্ত্রী মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানকে যে ধরনের ব্যক্তিগত চিঠি লিখলেন, সেই জায়গা থেকে ভারত যে এখন প্রধানমন্ত্রী হিসেবেই তারেক রহমানকে সম্বোধন করছে না, কিংবা এই যে প্রেসিডেন্ট ট্রাম্পের দূত এসে প্রধানমন্ত্রীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বলছেন, তাতে আপনি কি, মানে আপনার অ্যানালিসিসটা কি? আমার অ্যানালিসিস আমি নানা সময়ে বলছি যে আপনার অ্যানালিসিসটা কি, মানে ভারত যুক্তরাষ্ট্র আসলে তারেক রহমানকে মানে তিনি দীর্ঘমেয়াদে থাকবেন, তিনি নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে পারবেন, তিনি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন, মানে যে প্রত্যাশাগুলো তার ওপর ছিল এবং যেসব দর কষাকষি বা আপনার ভাষায় দাসখতের ভিত্তিতে বা আমার ভাষায় প্রতিশ্রুতির ভিত্তিতে তিনি বাংলাদেশে এসেছেন, সেগুলো তিনি বাস্তবায়ন করতে পারবেন, তারা কি আর মনে করছে, নাকি আসলে মানে সেই বিশ্বাসটা তাদের ভেঙে গেছে? প্রথমত, ভারত দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে একটি আন্তরিকতা দেখিয়েছে। প্রথম, ভারতের আন্তরিকতাকে দুর্বলতা মনে করা হয়েছে, এবং ঢাকায় যে প্রশাসন, বিএনপি সরকার, তারা অতিমাত্রায় পাকিস্তানপন্থী হওয়ার চেষ্টা করেছে, ভারত বিরোধী জোটে যাওয়ার চেষ্টা করেছে। এতে ভারত বুঝেছে যে এদের সঙ্গে ভালো ব্যবহার করার প্রয়োজন নাই। ভারত একটি আঞ্চলিক পরাশক্তি। এবার ভারত তাই করবে যেটি, যা একটি আঞ্চলিক পরাশক্তি করবে, করা উচিত এবং করে। দ্বিতীয় হলো, তারেক রহমান সাহেবের উপর তো আস্থা শেষ। উনি তো রাশিয়া গেছেন, চীন গেছেন, চীনের সঙ্গে অনেকগুলো চুক্তিও করে এসেছেন, সব আমেরিকার স্বার্থ বিরোধী। মানে ওনার কাজে পররাষ্ট্রমন্ত্রী গেছেন রাশিয়া? এই তো ওনার প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী, সে গেছে রাশিয়ায়, উনি গেছেন চীনে। তো ওনারা যা কিছু করেছেন চীনে, সবই আমেরিকার স্বার্থ বিরোধী। তো কাজেই আপনাদের যে অ্যাক্টিভিটিস খুব সাসপিশিয়াস। সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস হলে আমেরিকানরা আর আপনাকে পছন্দ করবে না। আর যেই ইউনুসকে আমেরিকানরা ডিসপোজ অফ করে দিয়েছে, অ্যাবান্ডন করেছে, তাকে আবার আপনি তার কথাই চলছেন, সবকিছু করছেন। তো তারেক রহমান সাহেবের যদি মনে হয় যে উনি 5 বছর ক্ষমতায় থাকতে চান, তাহলে উনাকে এই ফুল পররাষ্ট্রনীতিটা ঢেলে সাজাতে হবে, ইনক্লুসিভ পলিটিক্স এর ব্যবস্থা করতে হবে, এই আওয়ামী লীগকে ফেরত আনতে হবে, বড় বড় কথা বন্ধ করতে হবে, লাগামহীন কথা বন্ধ করতে হবে। সবার আগে প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলকে প্রবাসী পাঠিয়ে দিতে হবে। আর ওই যে গোপাল ভাটকা, যেটাকে লন্ডন থেকে নিয়ে আসছে সাথে করে, ওইটাকে আবার লন্ডনে ফেরত পাঠিয়ে দিতে হবে। এই শেষ সমস্ত প্রশ্ন লোকজন। আপনার কাছে, মানে এই পররাষ্ট্রমন্ত্রী খলিল নিয়ে আপনি বলছেন বটে, কিন্তু তিনিও তো আসলে ভারত যুক্তরাষ্ট্রের রেকমেন্ডেশনেই তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হতে পেরেছেন, কাজেই মানে সেটাই সমাধান। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে সেটা আমার একটা জাস্ট মন্তব্য, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ ফেরা নিয়ে। আপনি এর আগে আমার সঙ্গে সাক্ষাৎকারে খুব মানে আস্থার সঙ্গে এই তথ্য দিয়েছেন যে গত প্রায় 6 মাস ধরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সার্জিও গোড়ের একটা যোগাযোগ গড়ে উঠেছে। তো আবার আপনি বলছেন ঢাকায়ও এসে সার্জিও গোড় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বা আওয়ামী লীগের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মানে এই পরিস্থিতিতে তারেক রহমান হঠাৎ বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, জাতীয় নাগরিক পার্টি মাঠে, জামায়াতে ইসলামী মাঠে, বিএনপি জামাত, জাতীয় নাগরিক পার্টি তো জানে তারা যদি আওয়ামী লীগকে পরিসর দেয় তারা টিকতে পারবে না মাঠে। এই অবস্থায় তারা আসলে আমেরিকার ধমকেও বা প্রাণ ভয় উপেক্ষায় আওয়ামী লীগের জন্য পরিসরটা তৈরি করে কি করে? মানে এসেই যদি করতো নির্বাচিত সরকার সেটা একরকম ছিল, এখন আর কিভাবে সেটা করবে তারেক রহমান সরকার? মানে বিএনপি কে একা মাঠে রাখাটাকে সেফ মনে করছেন আমেরিকা। কারণ বিএনপি আমেরিকার বিরোধী পক্ষের দিকে যাচ্ছে। তো একটা চেক এন্ড ব্যালেন্সের জন্য আমেরিকা নিয়ে আসবে। আর আপনি যেটা বলেছেন, খলিল, প্রবাসী পররাষ্ট্রমন্ত্রী খলিলকে ভারতের রিকমেন্ডেশনে করা হয়েছে। ভারত খলিলকে রিকমেন্ড করেনি, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমেরিকাও তাকে রিকমেন্ড করেনি। তাকে ইউনূস এনেছিল। তারেক রহমান সাহেব ভেবেছেন উনি
খলিল প্রতি বিশাল কিছু। খলিল যে কিছুই না, একটা কেরানি। বারবার বলেছি আমি, এখন এটা বারবার প্রমাণিত হচ্ছে। খলিলের কোনো অর্জন নাই, থাকবেও না, থাকার কারণও নাই। এখন খলিলের কারণে হোক আর অন্যদের কারণে হোক, বিএনপি আন্তর্জাতিক সম্প্রদায়ের, বলতে মানে আমেরিকার আস্থা হারিয়ে ফেলছে। আর চীন বিএনপিকে সন্দেহের দৃষ্টিতে দেখছে, এটা বলবো না। চীন বিএনপিকে ব্যবহার করতে চাইছে আমেরিকার বিরুদ্ধে। যে যখন সার্জিও আসলেন ঢাকায়, সেদিনই চীনের রাষ্ট্রদূত গিয়ে কি বললেন? দ্বিপাক্ষিক উদ্বেগের বিষয়ে আলোচনা হয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কে বিষয় নয়। তো চীনের আর বাংলাদেশের উদ্বেগ দ্বিপাক্ষিক, একই উদ্বেগ, এটাই তো বার্তা। তাহলে চীন বাংলাদেশ কি একই অক্ষে? সব মিলিয়ে তারেক রহমান সাহেবের পররাষ্ট্রনীতি, যেটা নাই একদম, এটা শেষ। এখন ওনাকে আওয়ামী লীগকে আসতে দিতে হবে একটা চেক এন্ড ব্যালেন্স সিচুয়েশনের জন্য। আর না হয় বাংলাদেশ তো জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে। আজকেও কিছুক্ষণ আগে দুটো বোমা বীরপুরে এবং আগারগাঁও মেট্রো রেলে ধরা পড়েছে। পরপর বোমা পাওয়া যাচ্ছে, সরকার বলছে জঙ্গি নাই। সার্জিও ঢাকাতে আছেন, বোমা পাওয়া গেল। সার্জিও যান নাই, তখনও বোমা পাওয়া গেল। তিনি আসার আগেও পাওয়া গেল। সব মিলিয়ে আমেরিকা বুঝে গেছে যে এরা, এই যে বিএনপি সঙ্গীরা, এরা থাকলে বাংলাদেশ একটি পাকিস্তানের মতো সন্ত্রাসী রাষ্ট্র হবে, যেখানে আমেরিকার আর কোনো পারপাস হবে না। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।